করছি কবি ও বুদ্ধিজীবী রিফাত হাসানকে। আসসালামু আলাইকুম। রাজীব ভাইয়ের বক্তব্য শুনছিলাম অসম্ভব মনোযোগ দিয়ে। তো আমি আসলে কি বলবো, মানে আসার সময় মুক্তি ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম অনেকগুলা। তা আমার একটা ছোট্ট 4-5 লাইনের একটা নোট ছিল আমার, সেটা আমি বলি। সেটা হচ্ছে যে মুক্তি মানে সালভেশন একটা পারলৌকিক ধারণা, ইহলোকে এটা কাল্পনিক ব্যাপার। ফলত মুক্তিযুদ্ধ বইলা কিছু হয় না, বরং স্বাধীনতা বা লিবার্টি অধিকতর সেকুলার ও কার্যকর শব্দ। আধুনিক মানুষ স্বাধীনতা চায়, এইটারে মুক্তিযুদ্ধ বইলা ধর্মযুদ্ধের ভাব নেওয়া হয়েছে। ফলত এর মাধ্যমে যে রাষ্ট্র হলো তা হচ্ছে যে একটা ধর্ম প্রকল্পই থেকে গেল। আপনি সালভেশন চাইতে থাকবেন, কিন্তু মুক্তি আপনার মিলছে না কোনোভাবেই, কারণ এটা ইহলোকে অধরা। এইভাবে না আপনি স্বাধীনতা পেলেন, না মিলল মুক্তি। এই ধর্মরাষ্ট্র তার মুক্তি প্রকল্প থেকে আপনি পালাইয়াও রেহাই পাইতেছেন না কোনোভাবে। তো রাজীব ভাইয়ের কথা শুনতে শুনতে আমি আসলে আমি নিজেকে আবার পড়তেছিলাম। অসম্ভব আজকে মানে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে রাজীব ভাইয়ের বক্তৃতা আমার প্রথম শোনার অভিজ্ঞতা আজকে, আর হচ্ছে হাবিব ভাইয়ের বক্তৃতাও আমি প্রথম শুনলাম, এমনকি ওনাকে আজকে প্রথম দেখলাম। আমার সৌভাগ্যই বলতে হবে আজকে একসাথে ওনাদের সবাইকে পেলাম। তো আমার মুগ্ধতা দিয়ে ওনাদের সবাইকে শুনে আমি আমার কথা শুরু করছি। আজকে এখানে যারা আছে তারা সবাই হচ্ছে সমঝদার মানুষ, তাদের সামনে কথা বলতে পারার অনেক আনন্দও আছে, অনেক বিপদও আছে। আমি দুটাকেই সামনে রেখে কথা বলার চেষ্টা করছি। আমাকে মাফ করবেন সবাই যদি অনেক করে থাকি, কারণ আমি কথাবার্তা বলতে পারি না, শুরুতে অনেক বলে ফেলি এই কথাটা। আমাদের একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আসলে কেমন আমরা এটার কোনো ডেফিনিশন এখনো নির্ণয় করতে পারি নাই। ধরতে কিভাবে হচ্ছে, আমরা কিভাবে ধরতে পারতেছি, তারে ধরে দেখতে কেমন, তার রূপটা কেমন, চেহারাটা কেমন, তার ব্যাপারে অনেক আলাপ করছি আমরা। এখন আসলে পরিবর্তনটা হইতে হইতে আমি খেয়াল করলাম আমাদের আসলে 3 মাস চলে গেছে। আমাকে ওই জোবাইর আরিফের সাথে কথা বলতেছিলাম, 3 মাস শেষ হয়ে গেছে। তো এখন 3 মাস শেষ হয়ে যাওয়া মানে কি আমাদের সেই পরিবর্তনের যে মোমেন্টাম, যার ব্যাপারে অনেকেই এখানে কথা বলছিলেন যে আমাদের মোমেন্টামটা শেষ হয়ে গেছে, এখন আর এইভাবে চিন্তা করা সম্ভব না। যেভাবে চিন্তা আমরা 5 তারিখ সকালে বা দুপুরে বা রাতে বা পরের দিন করতে পারতাম, যে চিন্তাটা এখন 3 মাস পরে করা সম্ভব না। আসলে কি আমাদের মোমেন্টামটা শেষ হয়ে গেছে কিনা এই জিনিসটা আপনারা ভাবেন, কারণ আমরা 16 বছর ধরে একটা ফ্যাসিস্ট রেজিমের অধীনে খুব একটা স্টিল লাইফের লিড করছিলাম, স্টিল লাইফ যাপন করছিলাম। আমরা একটু নড়েচড়ে বসার জন্য সময় নিচ্ছি, মাত্র নিঃশ্বাসটা ফেলছি। এত অল্প সময়ে আমাদের যে মোমেন্টাম শেষ হয়ে গেছে মনে করছেন অনেকে। আমার মনে হয় এই কথাটা ঠিক না, বরং আমরা মনে করি যে 1971 একটা কথা বলি, এটা খুব আবুল মনসুর আমাদের এই কথাটা বলতেছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধের ব্যাপারে, যেটা হচ্ছে যে আমাদের এখানে মুক্তিযুদ্ধ ব্যাপারটা এত সহজ, এত দ্রুত শেষ হয়ে গেল, যেটার কারণে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে যেটা কনসেনসাস তৈরি হওয়ার কথা ছিল, এই কনসেন্সটা তৈরি হয়ে উঠতে পারে নাই। অল্প দিনেই আমাদের এটা শেষ হয়ে গেছে, মাঝখানে ভারত বা এই ধরনের মানুষের এই ধরনের কোনো কিছু এলিমেন্ট চলে আসার কারণে। এবং আমরা আসলে মানে আমার মনে হয় এটা সত্য। আমাকে ওই নাসাদ ময়ূক শুরুতে একটা কথা বলতেছিল, সে খুব হোপ লালন করে, সে খুব আশাবাদী হইতে চায়। আসলে যারা এই ধরনের কোন একটা উদ্যোগ নিতে চায় এবং যারা আসলে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী নানানভাবে কথা বলে, তারা আসলে হোপ ব্যাপারটা যদি তাদের না থাকে তাহলে কিন্তু তারা আসলে কবিতা লিখতে সক্ষম হবে না। মানে যে কবিতা লিখে তার মানে হচ্ছে সে আসলে একটা অধরার সাধনা করে,
তো যে অধরায় সাধনা করে সে কখনো আসলে হাল ছেড়ে বসে থাকে না যে আমি আমার সব কাজ শেষ, এখন আমি চুপচাপ করে বসে থাকবো। এটা আসলে যে কবিতা লেখে তার পক্ষে সম্ভব না, যে মানে চিন্তা করে তার পক্ষে সম্ভব না। এরকম মানে এই ব্যাপারটা হচ্ছে খুব আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। শুরুতে জগলুল বলতেছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এখানে ১-১.৫০০ মানুষ মারা গেছে, কিন্তু একটা গোষ্ঠীর এটা নিয়ে কোনো ফিলিংস নাই। তো এইটারে আমি বলি হচ্ছে কি, এটা হচ্ছে যে আসলে ফেসিবাদের দি অ্যালজাব্রা অফ ইনফিনিট জাস্টিস। এটা হচ্ছে কেমন, আমাদের এখানে একটা সংবিধান ছিল 1972 সালে, যেটা অ্যাডপ্ট হয়েছিল। এই সংবিধানের 4টা মূলনীতি আছে। এটা হচ্ছে যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। তো এই মূলনীতিগুলো হচ্ছে যে এমন, এটাকে আপনি ডিফাইন করতে পারবেন না, হাতে ধরে দেখতে পারবেন না। তো এই মূলনীতিগুলোর জন্য আসলে এক সময় প্রফেসর মুনতাসির মামুন কোন একটা সভায় বলতেছিলেন যে মানে আমাদের এই আইডিওলজির জন্য, এই মূলনীতিগুলোর জন্য হ্যাঁ প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে ফেলতে হবে। তো এটা আসলে মানে আমরা সেই ফেসিস্ট মোমেন্ট থেকে এসেছি, এবং সেই ফেসিস্ট মোমেন্টের একটা ফেসিস্ট রেজিমের প্রধানকে মানে পতন ঘটেছে মাত্র। ফেসিবাদের আসলে পতন ঘটে নাই, শেষও হয় নাই। আমাদেরকে মূলত লড়াইটা হচ্ছে সেই জনমুক্তির লড়াই, যেটার ব্যাপারে রাজীব ভাই বলতেছিলেন। আমাদের লড়াইটা আসলে একটা হাসিনার পতনের মাধ্যমে শেষ হওয়া সম্ভব না, কোনোভাবেই শেষ হওয়া সম্ভব না। কারণ আমরা আসলে 1971 সালে মুক্তিযুদ্ধ করার পর থেকে, তারপর থেকে এই পর্যন্ত আমি বলি হচ্ছে যে আমাদের জনগণের যেটা রাষ্ট্রের উপর মালিকানা ছিল, সেই মালিকানাটা আমাদের কাছ থেকে বেদখল হয়ে গেছিল। সেই বেদখল মালিকানাটা আমরা পাওয়ার জন্য লড়াই করছি মাত্র ভাই। আমরা যে এখন বেদখল মালিকানা পাওয়ার জন্য একটা হোপ তৈরি হয়েছে, আমরা বলতেছি আমরা একটা রিক্লেম করার মুহূর্ত তৈরি হয়েছে। এখানে পার্টিজান বুদ্ধিজীবীরা এসে আমাদের কাছে এসে বলতেছে ভাই এরকম এগুলো ভুয়া জিনিস, কোনো মালিকানা তৈরি হয় না একটা রাষ্ট্রে, মানে রেজিমের পতনের মাধ্যমে বা একটা কোনো অভ্যুত্থানের মাধ্যমে। তো আমরা তো আসলে সেই সব ভাবধারার বিরুদ্ধে লড়াই করছি, আমাদের সেই লড়াইগুলোর কথা খেয়াল রাখতে হবে। একটা জিনিস হচ্ছে যে আমরা আসলে আমাদের দীর্ঘদিন 15-16 বছর ধরে আমাদের চিন্তা ভাবনা বা লড়াইগুলো কিরকম ছিল। আমি একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে যে সাফারিংস এর বোঝাপড়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানুষকে সাফারিংস প্রকৃত পরিস্থিতির মুখোমুখি করে। সাফারিংসকে ভুলিয়ে এক সময় আমাদের এখানে শুধুমাত্র হোপের ব্যবসা করা হইতো, যেটা প্রতারণা তৈরি করে, আত্মপ্রতারণা তৈরি করে, যেটার কারণে দেখবেন যে আমরা নানান সময় এই প্রতারণার মুখোমুখি হয়ে ভোটে মানে ভোটে অংশগ্রহণ করতে গিয়েছি, যার পরে আমরা ঠিক প্রতারিত হয়ে আবার ফিরে এসেছি। তা আমি সবসময় সেই সময় বলতাম, এখনো একইভাবে বলি যে দেখেন আমরা একটা সাফারিংসের ভিতর দিয়ে এসেছি, এবং সাফারিংসের ভিতর দিয়ে আসার পরে আসলে আমাদের ফ্যাসিস্টের পতন হয়েছে। এর আগে সম্ভব ছিল না। এর আগে আসলে আমরা কখনো কখনো ধরেন দূতাবাসগুলোর দিকে তাকাই থাকতাম, হ্যাঁ, কিন্তু ওই যে রাজীব ভাই যেটা বললেন যে আবু সাইদ মুক্ত এদের মৃত্যুর পরে, মানে হচ্ছে যে মানে আমাদের কারো লড়াই আসলে একটা মৃত্যুর আগে শেষ হয় না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সাফারিংসের ভিতর দিয়ে আমরা এসেছি, এত সহজে আমরা কিন্তু থামবো না। আমরা এখানে জনমুক্তি একটা কথা বলছে, সেটা হচ্ছে যে দরদের ভাষা। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার আসলে এদের এই 5 দফা 10 দফা কয়টা দফা আমার জানা 9টা দফা আছে। এই 9টা দফার ভিতরে আসলে একটা দফাই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে দরদের ভাষা। তো দরদের ভাষাটা কেমন, আমরা এখনো সেই লড়াইটা করছি। আমাদের এই ডায়াসে যারা এসেছেন, কিছুক্ষণ আগে সৈকত আসছিল, তো সৈকত যখন কথা বলতেছিল আমার বারবার মনে হচ্ছিল হচ্ছে যে আসলে আমরা কি পরস্পরের ভাষা বুঝি বা বুঝতে সক্ষম বা বুঝতে তৈরি? এই যে পরস্পরের ভাষা বুঝি না, বুঝতে সক্ষম না, বুঝতে তৈরি না, এই 3টা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হচ্ছে। অনেকদিন ধরে অতিক্রম করে লড়াই করে আসছি আমরা। 2013 সালে যখন 6ই এপ্রিল হেফাজতের একটা লং মার্চ হইল ঢাকায়, এটা হচ্ছে যে 5ই মের আগের ঘটনা। হ্যাঁ, হেফাজতের লং মার্চের সময়ে আমি ঘটনাচক্রে চিটং থেকে ঢাকায় একটা মানবাধিকার
কি বলে সংগঠনের একটা প্রোগ্রামে গেছিলাম। তো যেই ট্রেনে করে যাচ্ছিলাম সেই ট্রেনে হেফাজতের লোকজন ওখানে ছিল। সেই সময় পর্যন্ত আসলে বাংলাদেশে হেফাজতের কর্মী বা হেফাজতের ভাবনা বা ইসলাম এই ধরনের জিনিসগুলো আসলে এক ধরনের এটার কি টেবুর মতো ছিল। তা আমি সেই সময়ই ওই প্রোগ্রাম, আমি যখন ঢাকা গেলাম, এই যে ঢাকা যাওয়ার অভিজ্ঞতাটা বর্ণনা করে একটা লেখা লিখছিলাম যে হেফাজতের লং মার্চ আমার একটা সেকুলার ভ্রমণ কাহিনী। তো এই লেখাটা পড়ে আমাদের এক বন্ধু নাম বখতিয়ার আহমেদ, ঢাকা ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে নৃতত্ব, তো সে চিটং আসলো আমার সাথে দেখা করার জন্য। চিটং এসে আমার একটা কথাই বলছে, দেখেন আপনার এই লেখাটা পড়ার পর আমাদের মনে হইতেছিল যে এই প্রথম মনে হলো যে আসলে আমরা পরস্পরের ভাষা হয়তো বা বুঝতে সক্ষম। এতদিন পর্যন্ত হেফাজতের লোকজন বা মাদ্রাসার ছাত্ররা আমাদের কাছে পুরোপুরি আদার হয়েছিল আমাদের ভাষা, আমাদের ক্ষমতা ব্যবস্থা সবকিছুতে। আপনার লেখার মাধ্যমে প্রথম আমরা বুঝতে পারলাম যে তাদের সাথে আমরা যোগাযোগে সক্ষম, তাদের সাথে আমাদের কথা বলা সম্ভব। এই যে কথা বলা সম্ভবের ঘটনাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চিন্তাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জনমুক্তির এই জায়গায় আমি খুব ফোকাস করতে চাই সবসময়। একটা ভাষায় তর জানা দরকার আমাদের। আসলে আমরা আমরা বারবার দেখছি আমরা পরস্পর একটা ডায়াসে এসে কথা বলছি, কথা বলে যাচ্ছি, কিন্তু পরস্পরের ভাষায় বুঝছি না। যেমন একটা গণ অভ্যুত্থানের পর একটা গণ অভ্যুত্থানের পর আমার চিন্তা কি গণ অভ্যুত্থানকে নিয়ে, বা শ্রমিকের চিন্তা কি, বা নারীর চিন্তা কি, এই যে উনি কথা বললেন নারীর চিন্তা নিয়ে, হ্যাঁ, তারপর এই জিনিসগুলো নিয়ে কথা বলা, এই জিনিসগুলো নিয়ে আসলে তাদের কথা শোনা দরকার। যেমন আমাদের এখানে যারা হিন্দু জনগোষ্ঠী আছে, যারা বৌদ্ধ জনগোষ্ঠী আছে বা অন্যান্য জনগোষ্ঠী আছে, প্রত্যেকের কথা শোনা দরকার তাদের ভাষায়, আমাদের ভাষায় না। আমি আমার ভাষায় কথা শুনতে চাই না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মুক্তির কথায় আসি। আমাদের আসলে অনেকগুলো কারাগার তৈরি হয়েছিল। পুরা আমাদের মনে হচ্ছে যে আসলে আমাদের কারাগারটা ধরেন এই ফ্যাসিস্ট রেজিমের শুরু থেকে না, আসলে আমরা আসলে 1971 সাল থেকে, আমরা যখন থেকে স্বাধীন হয়েছি তখন থেকে আসলে একটা নতুন কারাগারে ঢুকেছিলাম নানান ফর্মে। তা আমাদের কারাগারগুলোকে আমাদেরকে চিনতে হবে আসলে। যেমন আমরা শুধুমাত্র এই জিনিসটাকে চিনছি, সেটা দেখছি, সেটা হচ্ছে যে আসলে ফ্যাসিস্ট রেজিমের ভিতরে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমরা আসলে একটা ভয়ের রিপাবলিকের ভিতর ঢুকে গিয়েছিলাম। এই ভয়ের রিপাবলিক ব্যাপারটা কেমন ছিল, রাজীব ভাই বলতেছিলেন হচ্ছে 5 তারিখের পর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রাজি বাইরে এসে কথা বলা শুরু করছে, কথা বলতে ভয় পাচ্ছে না, নাকি ভয় পেত। এই যে আমরা ভয়ের রিপাবলিক থেকে বের হয়ে আসতে পারলাম, এর আগের মুহূর্তটা কেমন ছিল? এর আগের মুহূর্তটা ছিল হচ্ছে যে আমরা ধরেন ওই যে একটা বিখ্যাত সোভিয়েতের কৌতুক আছে, গাড়ি করে যাচ্ছি, গাড়িতে উঠলাম, স্বামী স্ত্রী আর দুজনে গাড়ি করে যাচ্ছি। তো স্বামী করলেন কি, একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তো দীর্ঘশ্বাস ছাড়ার পরে সাথে সাথে স্ত্রী বলে দিচ্ছে, খবরদার তুমি এখানে বসে বসে রাজনৈতিক আলাপ করছো কেন? সোভিয়েত শাসনটা ছিল সে সময় একটা দীর্ঘশ্বাস, এই যে দীর্ঘশ্বাসটা সে প্রকাশ করছে জনসমক্ষে। এইটুকু আসলে আমরা এরকম অবস্থাতেই ছিলাম বাংলাদেশে আমরা ছিলাম হচ্ছে আমরা দীর্ঘশ্বাসটাই প্রকাশ করতে পারতাম না, আজগুলা পরের কথা। এখন আমরা সেই ভয়ের রিপাবলিক থেকে বের হইতে পারতেছি কিনা, পেরেছি কিনা, সেই প্রশ্ন, সেই জিজ্ঞাসা নিজেদেরকে করতে হবে, অন্যকে করতে হবে। যারা আমাদেরকে এখন শাসন করছে তাদেরকেও করতে হবে। তোমরা কি আমাদেরকে কোনো ভয় দেখাইতে চাও? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের শেষ পর্যন্ত আমাদের সব লড়াই হচ্ছে আসলে স্বাধীনতার জন্য লড়াই। আমাদের আসলে মূলত একটা স্বাধীনতা দরকার। আমি মনে করি আমাদের কাজ হচ্ছে যে সব সময়, সব মুহূর্তে স্বাধীনতার নতুন ইমাজিনেশন তৈরি করা, নতুন কারাগার তৈরি করা না, স্বাধীনতার নতুন নতুন ইমাজিনেশন তৈরি করা। কারণ হচ্ছে যে আমরা যদি স্বাধীনতার ইমাজিনেশন গুলোকে এগুলোকে আমরা কেয়ার না করে আমরা যদি নতুন নতুন কারাগার, নতুন নতুন কুয়ার ভিতরে ঢুকে যাই, তাহলে আসলে আমরা আবার আরো 50-60 বছরের জন্য বা 30 বছরের জন্য আবার কুয়ার ভিতরে আটকে থাকবো। ওখান থেকে আর কে কখন আমাদেরকে বের করে আনার জন্য চেষ্টা করবে সেটা তো আমরা জানি না। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের আর কি থেকে মুক্ত দরকার? পার্টিজান কুয়াগুলোর থেকে আমাদের মুক্তি দরকার। আমরা এটাকে পার্টি সাহিত্য বলি। এটা হচ্ছে যে যেমন দেখেন মানে আমরা 5ই আগস্টের পর থেকে আমরা একটা খুব জরুরি আলাপে ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের একটা নতুন সংবিধান দরকার। নতুন সংবিধানের আলাপ আমরা কেন করছিলাম? আমি আজকে খেয়াল করলাম, আজকে যারা আলাপ করেছেন, রাজীব ভাইও আলাপ করেছেন, কারো আলাপের ভিতরে একটা নতুন সংবিধানের কোনো আলাপ নেই। আমি গতকালকে হচ্ছে যে প্রথম আলো পত্রিকায় এবি পার্টি নামে একটা পার্টি হয়েছে, এবি পার্টির মহাসচিবের একটা সাক্ষাৎকার দেখতেছিলাম, পুরো পড়লাম, কোথাও নতুন সংবিধানের আলাপ নেই। কিন্তু আমি দেখলাম মাঠে তারাই সবচেয়ে মাঠ গরম করছিল দুদিন পর্যন্ত, নতুন সংবিধান লাগবে। তাদের নেতা ব্যারিস্টার ফোয়াদ, সে নতুন সংবিধান নিয়ে প্রচুর কথা বলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন সংবিধান নিয়ে যখন তারা প্রশ্ন করা হলো, উনি বললেন হচ্ছে যে ফর্মেই হোক, মানে সংশোধন হোক বা সব হোক, মানে এটা হচ্ছে যে সিদ্ধান্তহীনতা। মানে হচ্ছে যে যখনই আমাদের সামনে একটা পার্টিজান কুয়া হাজির হয়ে গেছে, আমাদের ভাষাগুলো আস্তে আস্তে সেই কুয়ায় ঢোকা শুরু করছে এবং আমাদের কথাগুলো সব ছোট হয়ে যাচ্ছে, আওয়াজগুলো ছোট হয়ে যাচ্ছে। সেই ছোট আওয়াজগুলোকে প্রশ্ন করতে হবে। আমরা যে জায়গা থেকে নতুন সংবিধানের কথা বলছি, সেই জায়গাটা এখনো পর্যন্ত সলভ হয় নাই। এই গণঅভ্যুত্থানের সরকার সলভ করে ফেলতে পারবে না। কারণটা হচ্ছে 1971 সালে আমাদের যে স্বাধীনতা হয়েছিল, সেই স্বাধীনতার পরে আমরা 1972 সালে যে সংবিধানটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই সংবিধানটা আসলে আমাদের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে যে মালিকানা আমরা ক্লেম করার অধিকার পেয়েছিলাম, সেই মালিকানাটা আমাদের থেকে বেদখল হয়ে গিয়েছিল 72 সংবিধানের মাধ্যমে। শুধু তাই না, এই 72 সংবিধান আসলে একই সাথে আমাদের বাংলাদেশের জনগণের অভিভাবক হয়ে উঠতে এথিক্যালি অপারক হয়ে গিয়েছিল। 72 সংবিধান অ্যাডপ্ট করার ঠিক পরপর 73 নির্বাচন হলো। সে 73 নির্বাচন, যেটার ব্যাপারে হাবিব ভাই বললেন যে 73 নির্বাচনের মতো একটা ঘটনা। 73 নির্বাচনের খুব মজা করুন, আমি কয়েকটা জায়গায় বলেছি, আজকে আবার বলছি। সেটা হচ্ছে যে মানে 72 সংবিধান অ্যাডপ্ট কমিটির সদস্য প্রফেসর আনিসুজ্জামান সাহেব, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন সম্ভবত সেই সময়। উনি ভোট দিতে গেলেন। তো ভোট দিতে যাওয়ার পর ওনার বলা হলো, স্যার আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে। এখন মানে 72 সংবিধান উনি নিজে অ্যাডপ্ট করলেন, সেই সংবিধান ওনার ভোটের অধিকার অ্যাসিওর করতে পারলো না। তাহলে সেই সংবিধানের ভাই 2024 সালে আমার ভোট কেমনে অ্যাসিওর করতে পারবে? যে এই সংবিধান যারা বানাইছে তার তো ভোটের অধিকার অ্যাসিওর করতে পারে নাই। সেই সংবিধান যে ভদ্রলোক বানাইছে, শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ মুজিবুর রহমান যে বাকশাল কায়েম করছিল, তারা বাকশাল থেকে থামাইতে পারে নাই। এটা হচ্ছে সেই সংবিধান, যে সংবিধান 2024 সালে 1,500 ছাত্র মারা যাওয়ার পরে তাদের ঢাল হয়ে দাঁড়াইতে পারে নাই গুলির সামনে। তাহলে এই সংবিধানের বৈধতা কোথায়? এই সংবিধানের বৈধতা শুধুমাত্র বিএনপি সাপোর্ট করলে হবে? এই সংবিধানের বৈধতা আসলে আমাদের ন্যায্যতা তৈরি হতে হবে, সেই ন্যায্যতা তারা হারাইছে। এবং কথা হচ্ছে যে আসলে ধরেন একটা ফেসিস্ট রেজিম বা একটা ফেসিস্ট শাসক, তারা যদি আপনি ধরেন 72 সংবিধান তো তাই আসলে এখন মানে শেখ হাসিনা আমাদেরকে যে সংবিধানটা দিয়ে গেছে, সেই সংবিধান হচ্ছে চরিত্রের জগতের সবচেয়ে রিজিড সংবিধানগুলোর একটা, যে সংবিধানের আপনি কোনোভাবে কোনো ফর্মে যদি আপনি পরিবর্তন চান, তাহলে আপনার ফাঁসি হয়ে যেতে পারে, কল্পনা করলে পর্যন্ত ফাঁসি হয়ে যেতে পারে। সেই সংবিধান থেকে আপনি এখন নানা আপনার বৈধতা চাচ্ছেন, আপনার বিপ্লবের বৈধতা যাচ্ছেন, পরিবর্তনের বৈধতা যাচ্ছেন, মুক্তির বৈধতা যাচ্ছেন। কিভাবে সম্ভব রে ভাই? আমি বুঝি না। কিন্তু আমি শুধু এটা দেখতেছি, বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দলগুলো বড় বড় রাজনৈতিক দলগুলোর আগ্রহের কাছে, তাদের কুয়ার কাছে হেরে যাচ্ছে। আপনারা আমি চাই, আমি মনে করি আজকে এখানে যারা আছেন তারা সবাই বুঝতার মানুষ, কিন্তু আমি চাই আপনারা নতুন সংবিধানের ব্যাপারে আওয়াজ তুলুন। কারণ যে সংবিধান এথিক্যাল অথরিটি হারাইছে, সেই সংবিধান আসলে আমাদের এথিক্যাল আমাদের মুক্তির দলিল হইতে পারে না। যে মুক্তির দলিল মনে করতো স্বাধীন মালিকরা,
আমরা মনে করি না সেটা আমাদের মুক্তির দলিল ছিল। কিভাবে ছিল সেই সংবিধানের সমস্যাটা কি ছিল? সেই সংবিধান আসলে মানে আমাদের শুরুতেই এমন 4টা জিনিস ঢোকায় দিয়ে আমাদেরকে বলছে যে এই 4টা মূলনীতি হচ্ছে তোমাদের সংবিধান। তো এই 4টা মূলনীতির নামে আমাদের উপর গণহত্যা চালানো হয়েছে 2024 সালে, সবসময় গুম চালানো হয়েছে, যেটা আমি ইনফিনিট জাস্টিস, দি এলজার অফ ইনফিনিট জাস্টিস বলতেছি। তো এই ঘটনাগুলো তো আসলে এটা তো আসলে আমাদের অধিকার হরণ করছে, গণবিরোধী ছিল। এটা শুধুমাত্র গণবিরোধী তাই না, এটা হচ্ছে যে আমাদের জাতিগত বৈষম্যগুলো জিয়ে রাখছিল। কি কারণে আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলি? আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে 1972-এর সংবিধানে একটা মাত্র জাতির, আমাদের এখানে হচ্ছে বহু জাতি বহু ভাষা গোষ্ঠীর মানুষের বসবাস বাংলাদেশ, এখানকার শুধুমাত্র একটা জাতিকে প্রধান করে সংবিধানকে ডোমিনেট করে দিয়েছে, তাদেরকে ডোমিনেট করে দিয়ে বলা হয়েছে যে সবাই বাঙালি। কিভাবে সম্ভব? এখন সেই কারণে তাদের ভিতরে এখন নানা রকম প্রশ্ন উঠছে যে আসলে আমরা কি বাঙালি নাকি আদিবাসী নাকি চাকমা নাকি অন্য কিছু। আমার কথা হচ্ছে আমাদের প্রত্যেকে নিজ নিজ পরিচয়ে পরিচয় দিতে পারতে হবে। আমি যে চাকমা সেটা বলতে পারতে হবে, আমি যে বাঙালি সেটা বলতে পারতে হবে, কেউ কারো পরিচয়ে বিলীন হব না। আমাদের আর কি থেকে মুক্তি হওয়া দরকার ছিল? আমাদের মুক্তি হওয়া দরকার হচ্ছে ধরেন আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ধরেন সবসময় একটা কথা বলতাম, স্মৃতি কথা থেকে মুক্তি। তো স্মৃতি কথা থেকে মুক্তি ব্যাপারটা কেমন ছিল? আমি কিছুদিন আগে, তাও ধরেন মাসখানিক আগে হইতে পারে মনে হয়, একটা অনুষ্ঠানে গেছিলাম, তাও সংবিধান নিয়ে একটা অনুষ্ঠানে গেছিলাম। ওখানে প্রফেসর ডক্টর মইনুল ইসলাম উনি বক্তৃতা গিয়ে হঠাৎ করে বলতেছিলেন, হ্যাঁ উনি বক্তৃতা গিয়ে বলতেছিলেন যে 72-এর সংবিধানকে হাত দিয়ে যদি হাত দেওয়া হয় ওনারা এটা সহ্য করবেন না। তো এখন আমি তখন ওনারে তখন বললাম, দেখেন আমি তখন আমার একটু কথাবার্তা বলার সুযোগ হয়েছিল, আমি তখন বললাম দেখেন আমি তো আসলে 72-এর সংবিধানে হাত দিতে চাই, এবং যেহেতু হাত দিতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে আপনি কি আমাদের থ্রেট দিলেন? কারণ হাত দিলে আপনি সহ্য করবেন না বলতেছেন। প্রশ্নটা, সমস্যাটা কোথায় আপনার? পরে ওনার সাথে যখন আমি এক টেবিলে বসলাম, খেতে বসলাম, একটা রেস্টুরেন্টে আলাপটা হয়েছিল, তো উনি আমার জানালেন হচ্ছে যে উনি ওই নিউক্লিয়াসের সদস্য ছিলেন। নিউক্লিয়াস হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের জন্য যারা একটা গ্রুপ ছিল, এটার ব্যাপারে অনেকেই জানেন, যারা ইতিহাসের সচেতন মানুষ তারা জানেন। তখন আমি প্রফেসর মইনুল ইসলামকে বললাম যে তাহলে আপনি একটা কাজ করেন, আপনার সাথে আমার আসলে আরো গভীর আলাপ হওয়া দরকার, আপনাদের মতো মানুষদের সাথে আমাদের আলাপ করা দরকার। কারণ আপনারা কখনোই আমাদের কথা শোনার চেষ্টা করেন না, প্রথম আপাতত আমরা আপনার কথা শুনি, তারপর আপনি আমার কথা শুনবেন, এরকম একটা আয়োজন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে হচ্ছে যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আসলে ধরেন মানে আপনি একটা মানে স্বাধীনতা যুদ্ধের একটা স্মৃতির সাথে জড়িত ছিলেন, সেই স্মৃতির আপনি ফেলতে পারছেন না। আরে ভাই, এই স্মৃতির লোকজনই আসলে এখন ফ্যাসিস্ট শাসন কায়েম করছে, গুম করছে, গণহত্যা করছে, তারপরও আপনি বলছেন হাত দিলে কিন্তু হাত ভেঙে ফেলবো। এই যে স্মৃতি কথা, তার থেকে বেরোতে পারতে হবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সমস্যা হচ্ছে যে আসলে এখন ডক্টর মনিরুল ইসলাম লাগছে না, এখন জেরাই খান পান্নারে লাগছে না, এখন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই এখন 72-এর সংবিধানের রক্ষক হয়ে গেছে। এটা খুবই আমাদের জন্য প্যাথেটিক ঘটনা। এই জিনিসটা আমাদেরকে খুব করতে হবে। আমাদের রক্ষণশীলতাকে মুক্তির ব্যাপার আছে, রক্ষণশীলতা। আমি 2018-র যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল, কোটা সংস্কার আন্দোলনকে আমি সবসময় প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম আন্দোলন সংগ্রামগুলোতে রক্ষণশীলতাহীন আন্দোলন বলেছি। এটা কেন? কারণটা হচ্ছে যে এর আগ পর্যন্ত এমনকি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকেই আলাদা আলাদা ফ্রন্টে আপনি আন্দোলন করেছেন, ছুত মারে আন্দোলন করেছেন, শিবির মানে বিএনপির হাতে স্পর্শ পাইত না, বিএনপি ছাত্রলীগের আওয়ামী লীগের স্পর্শ, এরকম মানে প্রত্যেকে স্পর্শ থেকে সরিয়ে নিজেকে সরিয়ে লাভ করতেন। প্রথম 2018 সালের আন্দোলনের সময় এখন যে নূর, সে বলছিল যে আমাদের ছেলেপেলেদেরকে এই জন্যই জামাত শিবির বলা হচ্ছে যাতে তারা নিজেদের আন্দোলন সংগ্রাম দাবি দেওয়া নিয়ে দাঁড়াতে না পারে। এইটারে আমি বলি হচ্ছে যে উইচ হান্টিং। এখন
আমি এটার জন্য সেই সময় একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আবহমান কাল ধরে আমাদের সব গুম খুন নিপীড়নের বিরুদ্ধে লড়াই যেন মূলত শিবির সন্দেহের বিরুদ্ধে লড়াই। এখন আপনারা মনে করেন না যে এখন হয়তো বা শিবির সন্দেহের অবসান হয়েছে, কিন্তু আসলে শিবির সন্দেহের হয়তো অবসান হয়েছে, আর কোন কোন সন্দেহ মাথাতে রাখছে